ভোরের ফোঁটা প্রথম মিষ্টি রোদ ব্যালকনির পর্দা ভেদ করে তারার চোখে মুখে পড়তেই তারা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে তাকায়। তারা চোখ খুলে চারপাশটায় একবার চোখ বুলায়। এটা তার রুম নয়। তারা ভ্রু কুঁচকে শোয়া থেকে উঠে বসে, হাত ধরা চোখগুলো ডলে সামনে তাকায়। না, এটা তার রুম নয়, বরং এটা তো তুর্যের রুম, যেটা সে দেখেই বুঝতে পেরেছে। কতবার এসেছে সে এই রুমটায়, না চেনার উপায় আছে কি? তারা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, আমি আমার ঘরে না থেকে তুর্য ভাইয়ের ঘরে কি করছি? বলেই ভাবতে থাকে তারা। তারার ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। তারা তাকায় সেই দিকে। এই তুর্যকে দেখে মনে হচ্ছে একেবারে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছে। ব্লু কালারের শার্ট, কালো প্যান্ট, চুলগুলো ভেজা, দেখে মনে হচ্ছে শাওয়ার নিয়ে এসেছে। তারা হাঁ করে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য তারাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মজার ছলে বলে ওঠে, তোর দেখা হয়ে গেলে এবার চোখ নামা, না হয় তোর নজর লেগে যাবে। তুর্যের কথায় তারা থতমত খেয়ে যায়। চোখ ফিরিয়ে নিয়ে আমতা আমতা করতে থাকে। তা দেখে তুর্য তারার আড়ালে হেসে মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বলে ওঠে, ঘুম ভাঙলো কখন তোর? তুর্যের কথায় তারা তাকায় তুর্যের দিকে। মিহি কণ্ঠে বলে ওঠে, এই তো মা, এই। তারার কথায় তুর্য ড্রেসিং টেবিলের কাছে এগিয়ে গিয়ে চুলগুলো ব্রাশ করতে থাকে। তারা আয়নার দিকে একবার তাকায়, তারপর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, শুনুন। তারার এমন ডাকে তুর্য আয়নার দিকে শীতল চোখে তাকায়। আয়নাতে তারার পুরো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তুর্য দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তারা তুর্যের উত্তরে যেন তারার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে আনে। ইস, কারো কণ্ঠ বুঝে এত সুন্দর হয় নাকি? তারা সেটা ভেবে পায় না। তারা আস্তে আমতা আমতা করে বলে ওঠে, আমি আপনার ঘরে এলাম কি করে তুর্য ভাইয়া? তারার কথায় তুর্য ঘুরে তারার দিকে তাকায়, তারপর হালকা রাগ দেখিয়ে বলে ওঠে, কিভাবে আবার? রাতে তো নাচতে নাচতে ছাদে গিয়েছিলি, তখন তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে নিতে এসেছিল, কিন্তু তুই তো ওদের দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলি। তখন আমরা তোকে ধরে এখানে নিয়ে এসেছি। তুর্যের কথায় তারা পুরো আহম্মক বনে যায়। তার শ্বশুর বাড়ির লোক তাকে নিতে এসেছিল মানে? আর সে ছাদেই বা কখন গেল? কই, তার তো মনে পড়ছে না কিছু। তুর্যের কথায় তারা চোখ মুখ কুঁচকে বলে ওঠে, আমি ছাদে গিয়েছিলাম, ওই আমার তো মনে পড়ছে না কিছু। তারার কথায় তুর্য ধমকের সুরে বলে ওঠে, তা মনে পড়বে কি করে? আপনি তো তখন আপনার শ্বশুর বাড়ির লোককে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, ইডিয়েট কোথাকারের। শেষের কথাটা তুর্য একটু ধমক দিয়েই বলে। তুর্যের কথায় তারা মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে, দেখুন তুর্য ভাইয়া, আমি মোটেও ইডিয়েট নই। আর আপনি তখন থেকে কি শ্বশুরবাড়ির লোক করে যাচ্ছেন? আমার বিয়ে হলো কবে শুনি? আর শ্বশুরবাড়ির লোকই বা এলো কোথা থেকে? তুর্য শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে ওঠে, আছে তো। কেন, তুই ভুলে গেলি তোর ছোটবেলার তেনারা? তুর্যের কথায় তারা ভ্রু কুঁচকে তাকায়। পর মুহূর্তে তেনারা কারা হতে পারে সেটা মনে পড়তেই তারা ভয়ে গুটিসুটি হয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে ওঠে, তুর্য ভাইয়া, তেনারা কি সত্যি সত্যি আমাকে নিতে এসেছিলেন নাকি? তারার কথায় তুর্য আয়নার দিকে ফিরে ফের ঠোঁট কামড়ে হাসে। হাসি থামিয়ে তারার দিকে ফিরে সিরিয়াস ভাব নিয়ে বলে ওঠে, তোর কি মনে হয় আমি কি তোর সাথে মিথ্যা বলছি নাকি? তোর বিশ্বাস না হলে গিয়ে বাড়ির সবাইকে জিজ্ঞেস করে দেখ যা। তারা তুর্যের কথা মিথ্যা বলে মনে হচ্ছে না। তারা এবার ভয়ে কেঁদেই দেয়। তা দেখে তুর্যের পেট ফেটে হাসি বের হবার জোগাড়। তুর্য পারছে না হাসি থামিয়ে রাখতে। তারাকে কাঁদতে দেখে তুর্য অনেক কষ্টে তার হাসি থামিয়ে ধমক দিয়ে বলে ওঠে, এই চুপ কর। তুর্যের এমন গা কাঁপানো ধমক শুনে তারা কেঁপে ভয়ে চুপসে যায়। তাও নাক টেনে টেনে কেঁদে যাচ্ছে। তা দেখে তুর্য বলে ওঠে, আর একটা আওয়াজ শুনবো তো দেখিস, আজ রাতে তোকে আমি তোর ওই তেনাদের কাছে ছেড়ে দিয়ে আসবো। তারা তুর্যের কথায় ছলছল চোখে তাকায় আর নাক টেনে টেনে কাঁদতে থাকে। সে তার কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাই বসে বসে নাক টানছে। তা দেখে তুর্য কাবার থেকে নিজের ব্লেজার নিতে নিতে বলে ওঠে, পুরো বাড়ি কেমনি নাচিয়ে বেড়ায়, আর এখন ভূতকে তার ভয় পাওয়া হচ্ছে, ইডিয়েট কোথাকার। বলেই ব্লেজার পরে নেয় শরীরে। তুর্যের কথায় তারা মুখ ফুলিয়ে বসে থাকে। তুর্য তা দেখে ঘর থেকে বেরিয়ে পড়ে। তুর্য যেতেই তারা মুখ ভেঙচে কাটে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, শালা খারাস বেটা কোথাকার!
বলেই তারা নাক টানতে থাকে। তুর্য দরজার আড়াল থেকে বেরিয়ে তারার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলে ওঠে, তোর কালকের কোনো কিছুই মনে পড়বে না বাবুই, কোনো কিছুই না। আমি তোকে এমন এক ইঞ্জেকশন পুশ করেছি যেটার কারণে তোর কিছুই মনে পড়বে না। তোর জীবনে ওই কালো অতীত আমি আর কোনোদিনও ফিরতে দেব না। একটু একটু করে তোর জীবন থেকে মুছে ফেলবো। তোর অপরাধীকে ইতোমধ্যে আমার লোকেরা খোঁজা শুরু করে দিয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা। বলেই তুর্য মুখে হিংস্রতা ফুটিয়ে তোলে। নিচে আজ 3 বউ প্রতিদিনের মতো রান্না বান্না করছে, তবে আজ কারোর মুখেই কোনো কথা নেই। প্রতিদিনের মতো আজ বাড়ির 3 বউয়ের মুখে হাসি নেই, কোনো কথা নেই, চোখে মুখে শুধু ফুটে আছে বিষণ্ণতা। 3 জন যে যার মতো করে কাজ করছে। শারমিন বেগম আকাশ পাতাল ভাবছে কালকের বিষয় নিয়ে। তার বেশ ভয় লাগছে তুর্যের এমন চুপ থাকা দেখে। তার ভাবনার মাঝেই সিঁড়ি দিয়ে নেমে আসে তুর্য। শারমিন বেগম তাকায় সেই দিকে। তুর্যকে আসতে দেখে তিনি তুর্যের মুখ পানে তাকায়। তুর্যকে দেখে মনে হচ্ছে যেন কোনো কিছুই হয়নি, সব ঠিক আছে। শারমিন বেগম পলকহীনভাবে তাকিয়ে আছে ছেলের পানে। তুর্য এসে খাবার টেবিলে বসে প্রিয়ন্তী বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, জুমা, আমায় খেতে দাও, আমার লেট হয়ে যাচ্ছে। তুর্যের কথা শুনে প্রিয়ন্তী বেগম হাতের সব কাজ ফেলে তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে পড়ে খাবার রেডি করার জন্য। শারমিন বেগম ছেলের পানে তাকিয়ে আছে, মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন। তার যেই ছেলে সামান্য তারার দিকে তাকানোর জন্য একটা 15 বছর ছেলেকে খুন করতে পারে, আজ সেই তারাকে এতটা বাজেভাবে ছুঁয়েছে জেনেও তার ছেলে এতটা শান্ত কি করে আছে তিনি বুঝতে পারছেন না। প্রিয়ন্তী বেগম খাবার রেডি করে এনে দেয় তুর্যের সামনে। তুর্য প্রিয়ন্তী বেগমের দিকে মৃদু হেসে ব্রেডে কামড় বসায়। প্রিয়ন্তী বেগম তুর্যকে কিছু বলার জন্য উসখুস করছেন। তুর্য তাকায় প্রিয়ন্তী বেগমের দিকে। হয়তো তুর্য প্রিয়ন্তী বেগমের ব্যাপার বুঝতে পারছে। তুর্য খেতে খেতে বলে ওঠে, কিছু বলবে সে ঝুমা? তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম হালকা হাসে, এটারই অপেক্ষা করছিল। তিনি আমতা আমতা করে বলে ওঠে, বলছিলাম কি বাবা, তারা এখন কেমন আছে? তুর্য আগের ন্যায় খেতে খেতে ধীর কণ্ঠে বলে ওঠে, এখন ভালো আছে, ঘুম থেকে উঠেছে। তুর্যের কথায় প্রিয়ন্তী বেগমের মুখে হাসি ফোটে। তুর্য ফের বলে ওঠে, তবে কাল রাতের কোনো কথা তার আর মনে নেই। আর হ্যাঁ, কালকের কোনো কথা তোমরা কেউ তারাকে জিজ্ঞেস করো না, এতে ওর ব্রেনে প্রেশার পড়তে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম মাথা নাড়ায় রান্নাঘর থেকে। শারমিন বেগম ও আজমিরা বেগমও কথাগুলো মন দিয়ে শোনে। তুর্যের খাওয়া শেষ হয়ে গেলে তুর্য পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে চেয়ার থেকে উঠে চলে যেতে নিলেই প্রিয়ন্তী বেগম পেছন থেকে ডেকে ওঠে। শোনো তুর্য। প্রিয়ন্তীর ডাকে ফিরে তাকায় তুর্য, তাকিয়ে জবাব দেয়, বলো। প্রিয়ন্তী বেগম আমতা আমতা করে বলে ওঠে, মানে বলছিলাম যে তাজের কাছে শুনলাম তুই নাকি কানাডার নামকরা একজন হার্ট সার্জেন্ট। আসলে আমরা তো এই বিষয় নিয়ে কেউ কিছুই জানতাম না। আমরা সকলেই জানতাম তুই একজন বিজনেসম্যান। বলি থামে প্রিয়ন্তী বেগম। কিছু সময়ের জন্য তুর্য ভ্রু কুঁচকে বলে ওঠে, তো কি হয়েছে? তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম ফের বলে ওঠে, তো হয়েছে কি, তুই তো তার আর সব কথাই জানিস। নতুন করে তোকে আর বলার কিছু নেই। তুই তো জানিসই তারা ডাক্তার পছন্দ করে না। তারা যদি জানতে পারে তুই একজন ডক্টর, তাহলে তোকে ঘৃণা করতে শুরু করবে। হয়তো তারা এতে আরো অসুস্থ হয়ে পড়তে পারে। তাই বলছিলাম কি, আমি চাইছি তুই যে একজন ডক্টর সেটা যেন তারা কখনো জানতে না পারে, প্লিজ। একটানে কথাগুলো বলে থামে প্রিয়ন্তী বেগম। তুর্য মন দিয়ে কথাগুলো শুনছিল। প্রিয়ন্তী বেগমের কথা শেষ হতেই তুর্য শুধু মাথা নাড়িয়ে আস্তে করে বলেই সেখান থেকে জায়গা ত্যাগ করে। তুর্যের যাওয়ার পানে তাকিয়ে প্রিয়ন্তী বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকায় শারমিন বেগমের দিকে। শারমিন বেগম চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত জানায়। তুর্য চলে যাওয়ার কিছু সময় পর বাড়ির সকলেই চলে যায় যে যার কলেজ, ভার্সিটি, অফিসে। তারা চলে যায় কলেজে। এই সকালে উঠে অবশ্য সকলের সাথে তার কথা হয়েছে। তবে তুর্যের কথা অনুযায়ী প্রিয়ন্তী বেগম সকলকে নিষিদ্ধ করে দেয় কালকের বিষয় নিয়ে তারাকে কোনো রকম প্রশ্ন না করতে।
এই নিয়ে আর তাকে কেউ প্রশ্ন করেনি। তারাকে আজ তাজ প্রতিদিনের মতোই নিজে গিয়ে কলেজে দিয়ে আসে। কালকে সে ঘটনা শোনার পর থেকে তারার প্রতি তাজের আরও বেশি কেয়ারিংটা বাড়ছে তার। তারাকুঞ্জ বলতে গেলে বাড়ির 3 কর্ত্রী ছাড়া আর কিছু সার্ভেন্ট ছাড়া কেউ নেই। পুরো তারাকুঞ্জ খালি এখন। তারার এখন ক্লাস চলছে 2য় পিরিয়ডের। প্রথম ক্লাসে সে মিস করেছে আরিফুল সাহেবের ক্লাস। যদিও এর জন্য তাকে পানিশমেন্টও পেতে হবে প্রতিদিনের মতো। 2 ঘন্টা তার লেকচার শোনা লাগবে। কলেজে আসার পর এখনও কারোর সাথে কথা হয়নি তারার। সে সুযোগটাও কারো হয়ে ওঠেনি, কারণ পরপর ক্লাসগুলো হয়ে যাচ্ছে, তাই সকলে মন দিয়ে ক্লাস করছে। কিন্তু তারা অতটাও মন দিচ্ছে না ক্লাসে। বসে বসে কলম কামড়াচ্ছে আর এমন ভাব নিচ্ছে যেন সে খুব মন দিয়ে পড়া পড়ছে। পরপর 3টা ক্লাসের পর সাথে তারা লেকচার শোনার পর গিয়ে সকলের সাথে অ্যাড হয় সে। তিথিরা সকলেই কলেজের মাঠের একপাশে থাকা কৃষ্ণচূড়ার বিশাল বড় গাছটির ছায়ার নিচেই বসেছিল। তারা লাইব্রেরি থেকে সোজা তাদের কাছেই চলে আসে। সকলেই বসে গল্প করছিল। তারাকে ঠেলে ঠুলে আসতে দেখে তারা এসে নিজের ক্লান্ত শরীরটা নিয়ে মাঠের ঘাসের ওপরে ধপ করে বসে পড়ে। তিথির কাঁধে মাথা এলিয়ে দেয় সে। তারা আসতে না আসতেই শ্রাবন্তী তাকে জিজ্ঞেস করে, এই শোন, কালকে যে তোকে যে হ্যান্ডসাম ছেলেটা নিতে এসেছিল সেটা কে রে? শ্রাবন্তীর কথায় সকলেই তাকায় তারার দিকে। তারাও খুব উৎফুল্ল হয়ে আছে উত্তর শোনার জন্য। তারা শ্রাবন্তীর কথা শুনে তিথির কাঁধে মাথা রেখে খুব নর্মালভাবে অলস ভঙ্গিতে বলে ওঠে, আমার চাচাতো ভাই বাবাইয়ের গুণধর ছেলে তুর্য ভাইয়া। তারার কথায় শ্রাবন্তী খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি এটা তোর ভাই? শ্রাবন্তীর কথায় তারা মুখে বিরক্তি নিয়ে বলে ওঠে, তাহলে কি তোর ভাই নাকি? তারার কথায় শ্রাবন্তী বলে ওঠে, না না, তা হতে যাবে কেন? তারা ফের একইভাবে বলে ওঠে, তাহলে বলছিস কেন? শ্রাবন্তী লাজুক ভঙ্গিতে বলে ওঠে, আমার কেন ভাই হতে যাবে? আমার তো হবে। বলে শ্রাবন্তী লজ্জায় লাল হয়ে মাথা নুয়ে ফেলে। মুখে তার মুচকি মুচকি হাসি। তা দেখে তনি বলে ওঠে, তোর কি শুনি? আর তুই এমন লজ্জায় লাল নীল কেন হয়ে যাচ্ছিস? তনির কথায় সকলেই হেসে ওঠে তারা ছাড়া। তার আপাতত লেকচার শুনতে শুনতে অবস্থা বেশ খারাপ, তাই সে এগুলোতে মন দিচ্ছে না। শ্রাবন্তী আরও লজ্জা পায়। সেটা দেখে ফারদিন বলে ওঠে, তোর কি আমাদের বল, আমরা একটু ফারদিনের কথায় শ্রাবন্তী লজ্জা লজ্জা ভাব নিয়ে মুচকি হেসে বলে ওঠে, আমার ফিউচার জামাই আর তোদের ফিউচার দুলাভাই হবে। বলে শ্রাবন্তী লাজুক হাসে। সাথে সকলেই এতক্ষণ তারার কথাগুলোতে পাত্তা না দিলেও এবার শ্রাবন্তীর বলা কথা কানে আসতেই এক প্রকার ঝড়ের গতিতে তিথির খাত থেকে মাথা উঠিয়ে তেতে বলে ওঠে, ফিউচার জামাই মানে? শ্রাবন্তী আগের ন্যায় লাজুক হেসে বলে ওঠে, মানে হচ্ছে তোর ভাইয়ের সাথে আমি লাইন মারতে চাচ্ছি। কি হ্যান্ডসাম রে তোর ভাই! প্লিজ তারা, তোর ভাইয়ের সাথে আমার লাইনটা করিয়ে দে না। শ্রাবন্তীর কথা তারার কানে যেতেই যেন তারা বোম ব্লাস্টের মতো ফেটে পড়ে। তারা বসা থেকে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, পৃথিবীতে এত লোক থাকতে আমার তুর্য ভাইয়ের পেছনেই তোকে কেন পড়তে হবে রে শাকচুন্নি? হ্যাঁ, তোর সাহস কত বড়! তুই আমার তুর্য ভাইয়ার সাথে লাইন মারতে চাস, আবার তাকে ফিউচার জামাই বলছিস? তোর কত বড় সাহস! শ্রাবন্তী তারার কথায় ভ্যাবাচাকা খেয়ে যায়। মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে যায়। শ্রাবন্তী কিছু বলতে নিলেই তারা তাকে থামিয়ে দিয়ে তার ব্যাগটা নিতে নিতে বলে ওঠে, তুই চুপ থাক, আর একটা কথাও তুই বলবি না। তোর সাথে আজকে থেকে আমার ব্রেকআপ, যা। বলেই তারা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে হাঁটা শুরু করে। উদ্দেশ্য বাড়ি যাওয়ার। তারাকে যেতে দেখে তিথি আর ফারদিন পেছনে ছুট লাগায়। তারা করে ডাকতে থাকে। শ্রাবন্তী, মাহিরা, তনি একে অপরের দিকে তাকিয়ে ইশারা করে। কি হলো ব্যাপারটা পর মুহূর্তে তারা চলে যাওয়াটা বুঝতে পেরে শ্রাবন্তী ব্যাগ হাতে নিয়ে ছুটতে ছুটতে বলে ওঠে, না তারা, তুই আমার সাথে ব্রেকআপ করতে পারিস না। তুই বললেই ব্রেকআপ হবে নাকি? আমি এই ব্রেকআপ মানি না। দাঁড়া তুই। বলেই শ্রাবন্তী ছুটতে থাকে পেছনে পেছনে। মাহিরা, তনিও আসতে থাকে। তারা রাগে ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে গেটের দিকে। আর রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, শখ কত আমার তুর্য ভাইয়াকে জামাই বানানোর, আর অসহ্য
আর অসভ্য লুচ্চা বেটি কোনহানকার সারা কলেজের পোলা গড়ে আমাগো দুলাভাই বানাইয়া বাদ রাখে নাই। মাতারি এখন আমার তুর্য ভাইয়ের পেছনে পড়ছে, মাতারি এখন আমার তুর্য ভাইয়ের পেছনে লাগছে। আমি থাকতে কখনোই সেইটা হইতে দিমু না। বলেই তারা যেতে থাকে কলেজের গেটের দিকে। গেটের কাছে এসেও তারা থামে না, তার মতো সে হেঁটেই যাচ্ছে। আর শ্রাবন্তীর 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছে সে। পেছন পেছন সবগুলো ছুটে আসছে আর ডাকছে, কিন্তু তারার তাতে খেয়াল নেই। তারা সামনে পা বাড়াতেই বিশাল এক গাড়ি এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। তারা ভ্যাবাচাকা খেয়ে যায়। হঠাৎ এমন হওয়ায় সে নিজেকে সামলে নিয়ে তাকায় সামনের দিকে। তাকিয়েই দেখতে পায় কালকের গাড়িটি। তারা বুঝতে পারে কার গাড়ি হতে পারে। গাড়ির ভেতর থেকে তুর্য হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। তুর্যকে দেখেই তারা রাগ এবার আকাশ ছোঁয়। তুর্য এসে তড়িঘড়ি করে তারাকে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, কিরে, লাগেনি তো কোথাও তোর? তুই এভাবে হাঁটছিলি কেন শুনি? তুর্যের কথা তারার কানে আপাতত যাচ্ছে না। সে তুর্যকে দেখে রাগে ফুঁসছে। তারা তুর্যের দিকে তাকায়। বেশ ভালো গেট আপ নিয়ে এসেছে। সকালে যেভাবে পরিপাটি হয়ে বের হয়েছিল তেমনই আছে। তারা পা থেকে মাথা অবধি একবার তাকায়। সব কিছু বেশ সুন্দর করে গোছগাছ করা। চুলগুলো কি সুন্দর করে জেল দিয়ে সেট করে রেখেছে। সামনের কপালে কিছু তার চুল পড়ে আছে, তবে আজ তারা মোটেও ভালো লাগেনি। সকলে তাকে দেখে ক্রাশ খেলেও এখন তার রাগে শরীর জ্বলছে। পেছনে পেছনে সকলেই এসে থামে গেটের কাছে তুর্যকে দেখে। শ্রাবন্তী তুর্যকে দেখে ক্রাশ খেয়েছে আজকেও। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের দিকে, যেন এ জন্মে কোনো ছেলে সে দেখেনি। হাঁ করে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য তারাকে এভাবে চুপ থাকতে দেখে কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিরে, চুপ করে আছিস কেন? এভাবে পাগলের মতো হেঁটে কোথায় যাচ্ছিলিস শুনি? যদি কিছু হয়ে যেত? আর ওরা এভাবে ছুটে কেন আসলো? তারার ফ্রেন্ডের দিকে ইশারা করে বলে তুর্য। তুর্যের কথায় তারা তাকায় সেদিকে। তাকাতেই চোখ পড়ে শ্রাবন্তীর দিকে। তুর্যের দিকেই তাকিয়ে আছে হাঁ করে। মেজাজ গরম হলো তারার। আগের ন্যায় আরও বেশি ফুঁসে ওঠে সে। তুর্যের দিকে রাগি চোখে তাকায়। তুর্যকে এভাবে সেজে গুজে থাকতে দেখে তারার রাগ উঠে যায়। তারা রাগে ফুঁসতে ফুঁসতে তুর্যের পরিপাটি চুলগুলো দুহাত দ্বারা এলোমেলো করে দেয়। হঠাৎ তারার এই আক্রমণে থতমত খেয়ে যায় তুর্য। পাশাপাশি সকলেই তুর্যকে কিছু বলার সুযোগ না দিয়ে ছেড়ে দেয় তারাকে। তুর্য রাগী কণ্ঠে বলে ওঠে, কি করলি তুই এটা? তুই আমার চুল এলোমেলো কেন করলি? তুর্যের কথায় আরও রেগে ওঠে তারা। এই মুহূর্তে সে তুর্যকে একদম ভয় পাচ্ছে না। তারা কাটকাট কণ্ঠে বলে ওঠে, বেশ করেছি, আমি প্রয়োজন পড়লে আরো করব। এভাবে সেজে গুজে আসার কি আছে? হ্যাঁ, মেয়েদেরকে পটানোর ধান্দা আপনার, তাই না? হ্যাঁ। তারার কথার আগামাথা না বুঝে তুর্য ভ্রু কুচকে বলে ওঠে, মানে? তারা আগের ন্যায় বলে ওঠে, আহা, এখন কিছু বোঝেন না তাই না? বাজা মাছ তো উল্টে খেতে জানেন না, ঢং দেখে বাঁচি না। তারার কথা এবার তুর্য রাগী কণ্ঠে বলে ওঠে, মারবো টেনে এক চর। যা বলার সোজাসুজি ভাবে বল, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছিস? তুর্যের কথায় বেশ অভিমান হয় তারার। সবার সামনে তাকে মারার কথা বলেছে, তাও আবার শ্রাবন্তীর সামনে। তারা অগ্নি চোখে তাকায়। শ্রাবন্তীর দিকে দেখে সে তুর্যের দিকে এখনো তাকিয়ে আছে। তারা রাগে তেতে বলে ওঠে, এভাবে তাকিয়ে কি দেখছিস? ছেলে দেখিসনি আগে? তারার কথায় শ্রাবন্তী থতমত খেয়ে যায়। আমতা করতে থাকে শ্রাবন্তী। বেশ লজ্জা পায় সে তুর্যের সামনে। তারার কথা শুনে সকলেই ঠোঁট চেপে হাসে। তারার কথায় তুর্য তাকায় সেদিকে। তুর্য আগা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। তারা রাগে তুর্যের দিকে একবার তাকিয়ে হন করে গিয়ে গাড়ির দরজা খুলে বসে ঠাস করে গাড়ির দরজা লাগিয়ে দেয়। তুর্য চোখ খিচে বন্ধ করে নেয় আওয়াজের শব্দে। বাকিরা একটু ভয়ে আটকে ওঠে। তুর্য চোখ খুলে একবার তাকায় তারার ফ্রেন্ডের দিকে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেও হাঁটা দেয় গাড়ির কাছে। গাড়ির দরজা খুলে গিয়ে বসে পড়ে। তারার দিকে তাকায়, দেখে মনে হচ্ছে বেশ রেগে আছে। তারা কেন রাগে ফুঁসছে, কিন্তু তুর্য বুঝতে পারছে না তারার রাগের কারণটা কি। তুর্য কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলে যেতেই সকলেই একে অপরের দিকে তাকায় একবার।
তিথি শ্রাবন্তীর দিকে তাকিয়ে চোখ রাঙায়। শ্রাবন্তী বেয়ক্কলের মতো তাকিয়ে থাকে। সূর্য তারার দিকে আর চোখে তাকায়। তারা সিটে হেলান দিয়ে বসে আছে, গাড়ির সামনের গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে আর চোখ মুখ গম্ভীর করে আছে। আজ তারা কলেজের ড্রেস পরেছে, পুরো সাদা, বেশ লাগছে তাকে, পুরো বাচ্চা বাচ্চা। তার উপর মাথায় সাদা হিজাব বাঁধা। এই প্রথম তারাকে সে কলেজ ড্রেসে দেখছে। কি অসম্ভব সুন্দর লাগছে তার বাবুইকে। নতুন করে যেন আবার এই 27 বছরের যুবক 18 বছরের কিশোরীর প্রেমে পড়ল। তার উপর রাগে ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। তুর্য এবার গলা হালকা খাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে সেটা কি আমি জানতে পারি? তুর্যের কথায় তারা অগ্নি চোখে তাকায় তুর্যের দিকে। তুর্য তারা চোখের দিকে তাকাতেই বুঝতে পারে বেশ রেগে আছে। তুর্য ফের শান্ত কণ্ঠে বলে ওঠে, যদি বিষয়টা আমাকে নিয়ে হয়ে থাকে তাহলে বলতে পারিস, আমি কিছু মনে করব না। তারা এবারও কিছু বলে না, চুপচাপ বসে থাকে আগের ন্যায়। তুর্য দীর্ঘশ্বাস ফেলে। তারা যে কিছু বলবে না সেটা সে বুঝতে পেরে গেছে। তুর্য আর কথা না বলে গাড়ি চালাতে থাকে। তুর্য গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কিছু খেয়েছিস? তুর্যর কথায় তারা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিছু খাবি? তারা না। তুর্য তারার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। তুর্য আর কথা বাড়ায় না, নিজের মতো করে গাড়ি চালাতে থাকে। তারা মুখ ভার করে বসে আছে। তুর্য গাড়ি থামায়। গাড়ি থামাতেই তারার চোখ যায় বাহিরের দিকে, দেখে এখনো বাসায় পৌঁছায়নি। তারা তাহলে এই রাস্তায় কেন গাড়ি থামালো? তারা তুর্যের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কিছু বলতে নিলেই তার আগেই তুর্য তার সিট বেল্ট খুলতে খুলতে বলে ওঠে, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। গাড়ি থেকে একদম নামিস না, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বলেই তুর্য গাড়ি থেকে নেমে যায়। তারা আর কথা বাড়ায় না। তুর্য চলে যেতেই তারা সিটের সাথে হেলান দেয়। বেশ বিরক্ত লাগছে তার। রাগটা এখনো তার কমছে না। এই রাগের কারণটাও তার জানা নেই। তারা পাশ ফিরে তাকাতেই দেখতে পায় তুর্যের ফোন রাখা ড্রাইভিং সিটে। তারা একবার বাহিরের দিকে তাকায়, দেখতে পায় তুর্য ওপার যাচ্ছে। তারা এমনি কৌতূহল নিয়ে তুর্যের ফোনটা হাতে তোলে। ফোনটা অন করতেই ভেসে ওঠে তুর্যের একটা ছবি, যেটা লক ওয়ালপেপারে সেট করা। নীল রঙের পাঞ্জাবি আর সাদা রঙের পাজামা। একটি বাইকের সাথে হেলান দিয়ে বেশ ভাব নিয়ে ছবিটা তুলেছে। অসম্ভব সুন্দর ছবিটা। বলতে গেলে নীল রঙটা যেন ফর্সা শরীরে বেশ মানিয়েছে। ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। এই 14 বছরে প্রথমবার তার হাসি মুখটা দেখলো সামনাসামনি, আর তার তুর্যকে হাসতে দেখার তার সুযোগ হয়ে ওঠেনি। তার সাথে যতবারই কথা হয়েছে, হয় ধমক দিয়ে কথা বলেছে আর না হয় গম্ভীর কণ্ঠে। তারার মুহূর্তেই সব রাগ কেমন জানি উভে গেল। এই প্রথম তুর্যকে পাঞ্জাবিতে দেখলো সে। যদিও এটা ছবি, তাতে কি, দেখতে তো সে পেরেছে। ছবিটা দেখে মনে হচ্ছে না এটা এখানের তোলা ছবি, হয়তো কানাডায় থাকতে ছবিটা তুলেছে। অজান্তেই তারা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বেশ কিছু সময় ছবিটির দিকে। তারা এবার চোখ সরিয়ে ফোনে আর কি আছে দেখার জন্য চেষ্টা করলেই দেখতে পায় ফোনে লক করা। মুহূর্তেই হাসি মিলিয়ে যায় তারার বেশ রাগ হয় ফোনে লক থাকায়। যদিও এটা স্বাভাবিক, সবার ফোনেই প্রাইভেসি বলে কিছু আছে। তারা এসব ভেবে ফোন থেকে চোখ সরিয়ে বাহিরের দিকে তাকায়। দেখতে পায় তুর্য রোড পার হচ্ছে। হাতে দেখা যাচ্ছে অনেক বড় প্যাকেট। তারা ফোনটা রেখে দেয় আগের জায়গাতে। চুপচাপ আগের মতো বসে পড়ে, যেন সে একদম ভদ্র, কিছুই করেনি। এর মধ্যে তুর্য গাড়ির কাছে এসে পড়ে। গাড়ির দরজা খুলে ভেতরে বসতে বসতে তার হাতের প্যাকেটটা তারার কোলের ওপর রাখে। তারা অবাক হয়ে তাকায় সেখানে। তুর্য সিট বেল্ট বাঁধতে ব্যস্ত। তারা ভ্রুকুচকে বলে ওঠে, না খাবো না। এগুলো কি এত ভারী কেন? তারার কথায় তুর্য গাড়ি স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখ কি আছে, আমায় কেন জিজ্ঞেস করছিস? তুর্যের কথায় তারা কপালে 3টে ভাঁজ ফেলে প্যাকেটের দিকে তাকায়। তারপর কি আছে অত বড় প্যাকেটটাতে সেটা দেখার জন্য প্যাকেটটা খোলে। দেখে তো তারা পুরাই অবাক, হাঁ করে তাকিয়ে আছে এক প্রকার। একবার তুর্যের দিকে তাকাচ্ছে তো একবার প্যাকেটটার দিকে। তার সব পছন্দের খাবার এনেছে তুর্য। চকলেট, চিপস, বার্গার, ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট, কুকিজ,
লাচ্ছি, চকলেট মিল্ক, মোমো, পিৎজা আর বিরিয়ানির প্যাকেটও দেখা যাচ্ছে। তারা পুরোই হাঁ হয়ে আছে। তুর্য গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, হাঁ করে তাকিয়ে না থেকে খা। সকালেও তো মনে হয় না খেয়ে এসেছিস, এখন দুপুর 2টা বাজে, এখন অবধি কিচ্ছু খাসনি। এখন খেয়ে নে যতটুকু পারিস, বাকিটা বাড়ি গিয়ে খাস। তুর্যের কথায় তারা তাকায় তুর্যের দিকে। তুর্যের উপর সব রাগ সেকেন্ডেই উধাও হয়ে যায়। তার উপর তার সব ফেভারিট খাবার, লোভ সামলানো যায় নাকি। তারা সবার আগে আইসক্রিমের বাটিটা খুলে খেতে শুরু করে। বেশ বড় বাটিটা আইসক্রিমের, চকলেট ফ্লেভারের ওপরে বেশ অনেকগুলো মিনি চকলেট ছড়ানো। তারা খেতে শুরু করে। তুর্য গাড়ি চালাতে চালাতে আর চোখে তাকিয়ে মুচকি হাসে। তারা আইসক্রিম খেতে খেতে তারাকুঞ্জে প্রবেশ করে তুর্যের গাড়িটি। তারা আইসক্রিমটা এখনও পুরোটা শেষ করেনি। বাড়ি এসে গেছে দেখে আইসক্রিমের বাটির ঢাকনাটা লাগিয়ে নেয়। সে ঘরে গিয়ে সবগুলো খেতে হবে তাকে। তুর্য গাড়িটি সাইড করে দাঁড় করায়। গাড়ি থামাতেই তারা তুর্যের দিকে তাকায়। তুর্য তারার দিকে তাকাতেই তারা তুর্যের দিকে তাকিয়ে বেকলের মতো হাসে। তারা বের হয়ে যায়। তারা বাড়ির ভেতরে চলে যেতেই তুর্য মুচকি হাসে। তারপর গাড়ি স্টার্ট দেয় অফিসের উদ্দেশ্যে। তারা রুমে গিয়ে ব্যাগটা কোনো রকমে রেখে আগে খেতে লেগে পড়ে। তারা বেশ তৃপ্তির সাথে খাচ্ছে। পরপর সবগুলো থেকে একটু একটু করে খেয়ে রেখে দেয়। তৃপ্তির ঢেকুর তুলে সে অতিরিক্ত খেয়ে ফেলায় নড়াচড়া করা অসম্ভব হয়ে পড়ছে। তারা ওইভাবেই শুয়ে পড়ে বিছানায়। তারাকুঞ্জে এই মুহূর্তে কেউ নেই, বাড়ির 3 কর্ত্রী আর শ্রাবণ ব্যতীত। তবে সকলেই এখন ঘুমাচ্ছে, যেহেতু এটা দুপুর টাইম। দুপুরে কেউ খেতে আসে না, অফিসেই খেয়ে নেয়। আর ছোটরা তারা লাঞ্চটা বাহিরেই করে নেয়। রাত 10টার দিকে সকলেই খেতে নামে তারা বাদে। সে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। সেই যে খেয়ে ঘুমিয়েছে সে আর ওঠেনি। কলেজ থেকে এসে কলেজের ড্রেসটাও সে এখনও ছাড়েনি। গোসল তো দূরের কথা। 2-1বার বাড়ির 3 কর্ত্রী গিয়েছিল তারার রুমে। তারাকে ঘুমাতে দেখে আর ডাকেনি। তার উপর তার রুমে টেবিলের ওপরে এত এত খাবারের প্যাকেট দেখে বুঝতে পারে সে খেয়ে ঘুমিয়েছে, তাই আর তাকে তারা ডাকেনি। যদিও একবার শারমিন বেগম ভেবেছিলেন ডাকবে, অন্তত কলেজ ড্রেসটা ছেড়ে ফ্রেশ হয়ে এসে ঘুমাতে বলবে, কিন্তু পর মুহূর্তেই তারার ঘুমটা ভেঙে যাবে বলে আর ডাকেনি। তারা আর ঘুম থেকে ওঠেনি। বড়রাজ তাড়াতাড়ি খেয়ে ওপরে চলে গেছে, তাদের কিছু কাজ থাকায়। ছোটরা সকলে এসে বসেছে খাবার টেবিলে। তুর্য ফ্রেশ হয়ে নিচে নেমে এসে চেয়ার টেনে বসে। আর চোখে একবার পুরো টেবিলটা পরখ করে। কোথাও তারার দেখা নেই। তুর্যকে বসতে দেখে আজমিরা বেগম তার পাতে খাবার দেয়। তুর্য আজমিরা বেগমের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তারা কোথায়? ওকে টেবিলে দেখছি না যে। তুর্যের কথায় পাশ থেকে প্রিয়ন্তী বেগম বলে ওঠে, তারা তো ঘুমোচ্ছে, কলেজ থেকে এসেই হয়তো ঘুমিয়ে পড়েছে, এখনো ওঠেনি। তুর্য প্রিয়ন্তী বেগমের কথায় প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে আগের ন্যায় বলে ওঠে, কিছু খেয়ে ঘুমায়নি? তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম ফের উত্তর দেয়, ওর ঘরে দেখলাম অনেকগুলো খাবারের প্যাকেট, ওগুলো খেয়েই হয়তো ঘুমিয়ে পড়েছে। প্রিয়ন্তী বেগমের কথায় তুর্য আর কথা বাড়ায় না, চুপচাপ খেতে শুরু করে সকলেই খেতে থাকে। তাজের পাশেই তুর্য বসেছে। তাজ আর তুর্যর মাঝে 2-1টা কথা বলছে। খাওয়া শেষ করে যে যার মতো করে ঘরে চলে যায়। বাড়ির বউরা মিলে সব গোছগাছ করে নিজেদের রুমে চলে যায়। তুর্য নিজের ঘরে বসে অফিসের কাজ করতে থাকে। অনেক সময় কাজ করার পর তুর্য ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। তুর্য ল্যাপটপটা তার কোলের ওপর থেকে সরিয়ে টেবিলের ওপর রাখে। 2 হাত ওপরের দিকে তুলে একটা টান টান করে দাঁড়িয়ে পড়ে। এখন উদ্দেশ্য তার বাবুয়ের ঘরে এক নজর দেখে আসবে। তুর্য দেরি না করে হাঁটা দেয় তারার রুমের দিকে। তুর্য রুমের দরজা খুলতেই দেখতে পায় তারা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। তার শরীরে একটি পাতলা চাদর জড়ানো বুক অবধি। তুর্য এগিয়ে যায় তারার কাছে, বিছানায় গিয়ে বসে পড়ে তারার পাশে। তুর্য তারার ঘুমন্ত মুখের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। কিভাবে ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে তার প্রেয়সী। তুর্য খেয়াল করে তারার শরীরে এখনো কলেজ ড্রেস। তুর্য বুঝতে পারে এই মেয়েটা কলেজ থেকে এসে ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়েছে। এমনকি শরীর থেকে ভি বেল্টটাও খোলেনি। তুর্য তারার কাণ্ডে দীর্ঘশ্বাস ফেলে। তুর্য খুব সাবধানে হাত বাড়ায় তারার ভি বেল্টের দিকে। শরীর থেকে কিছুটা চাদর একটু নিচে নামায়।
খুব সাবধানে ভি বেল্ট খুলতে থাকে। ভি বেল্ট খোলা শেষ হলেই বেল্ট রেখে দেয় বালিশের পাশে। এবার তুর্য তাকায় তারার দিকে, চোখ পড়ে তারার ওড়নাবিহীন শরীরের ওপর। তুর্যের চোখ তারার বক্ষদ্বয়ের ওপর পড়তেই তুর্যের চোখ আটকে যায় সেখানে। নেশালো চোখে তাকায় তারার বক্ষদ্বয়ে। জামা ভেদ করে বক্ষদ্বয়ের বাঁ পাশটার কালো কুচকুচে তিলটার দেখা মিলছে। জামা ভেদ করে বক্ষদ্বয়ের বাঁ পাশটার কালো কুচকুচে তিলটার দেখা মিলছে। তুর্যের পুরো শরীরে কেমন শিহরণ বয়ে যাচ্ছে প্রেয়সীর এই মোহনীয় রূপ দেখে। তুর্য জিভ দ্বারা তার শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নেয়। এই মুহূর্তে তার নিজেকে সামলানো দায় হয়ে পড়ছে। তুর্য নিজের হুঁশ হারিয়ে তারার দিকে কিছুটা ঝুঁকে পড়ে। নিজের পুরুষালী উষ্ণ ঠোঁটজোড়া ছুঁয়ে দেয় তারার কপালে। এক এক করে তারার গালে, থুতনিতে, নাকে শব্দ করে চুমু খায়। তুর্যের হাত ঢুকিয়ে দেয় চাদরের ভেতরে, আঁকড়ে ধরে তারার জামা ভেদ করা উন্মুক্ত মেয়েধীন কোমরখানা। সঙ্গে সঙ্গে পুরো শরীরে শিহরণ বয়ে আনে তুর্যের। তারা কিছুটা নড়ে ওঠে, তবে তুর্যের সেখানে খেয়াল নেই সে যে তার তারাতে মগ্ন। তারা কিছুটা নড়ে ফের আবার ঘুমিয়ে পড়ে। তুর্যের হাত বিচরণ করছে তারার পুরো মেয়েধীন পেট জুড়ে। তুর্যের চোখ আটকায় তারার বক্ষদ্বয়ের কুচকুচে তিলটির ওপর। তুর্য নিজেকে কিছুতেই সামলাতে পারছে না, সেই মোহনীয় তিল যেন তাকে টানছে। তুর্য বক্ষদ্বয়ের নিচে ঝুঁকে আসে, নেশালো চোখে তাকায় সেদিকে। তার চোখ মুখ জুড়ে যেন নেশা ভরে যাচ্ছে। তুর্য বাম হাতের 4 আঙুলের উল্টা পিঠ দ্বারা স্পর্শ করে তিলখানা। নেশালো চোখে তাকায় তারার মুখ পানে, ফের তাকায় তিলখানায়। তুর্য তার ঠোঁট এগিয়ে নিয়ে যায় সেখানে। উষ্ণ ঠোঁট ছোঁয়ায় তিলটাতে, সাথে সাথেই কেঁপে ওঠে তারা ঘুমের মাঝে। তারার কেঁপে ওঠায় যেন তুর্য আরও দুর্বল হয়ে পড়ে। পরপর টুকরো টুকরো ঠোঁট ছোঁয়ায় সেখানে। হাত বিচরণ করতে থাকে তারার পেটে। পেট থেকে হাত আস্তে আস্তে ওপরে ওঠাতে থাকে তুর্য। বক্ষদ্বয়ের কাছে পৌঁছানোর আগেই তুর্যের ঘোর কেটে যায়। তুর্য কি করছিল ভেবেই তুর্য তারার থেকে দূরে সরে যায়। তারার দিক থেকে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে সে উঠে দাঁড়ায়। কপালে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটার দেখা মিলছে। তুর্য মনে মনে বলে ওঠে, আমাকে এখান থেকে যেতে হবে, না হলে বড় কোনো বিপদ হতে পারে। আর আমি চাই না সেটা হোক। বাবুইকে আমি অবৈধভাবে পেতে চাই না। যেদিন আমি আমার বউ করব সেদিন আমি ওর কাছে হালালভাবে নিজেকে সমর্পণ করব, তার আগে নয়। বলেই তুর্য এক নজর তারার মুখ পানে চায়, কিছুটা ঝুঁকে তারার কপালে আলতো করে চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দরজা খুলে বেরিয়ে পড়ে তুর্য। নিজের ঘরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আরও কিছু সময় সেখানে থাকলে সে আজ নির্ঘাত তারার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলতো। তুর্যের কেমন অস্থির অস্থির লাগছে, নিঃশ্বাস কেমন ভারী হয়ে যাচ্ছে। বারবার তুর্যের চোখে ভেসে উঠছে তারার শরীরের ভাঁজ। তুর্য পকেট থেকে সিগারেট বের করে চলে যায় ব্যালকনির দিকে। লাইটার বের করে আগুন জ্বালায় তাতে। কালো ঠোঁটজোড়ার মাঝে সিগারেট নিয়ে টানতে থাকে সে। নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে সেটা ওপরের দিকে ছাড়ে। ব্যালকনিতে বসে পড়ে বেতের মোড়ায়। পরপর 5টা সিগারেট খেয়েও যেন সে শান্ত হতে পারছে না। ভেতরে ভেতরে অস্থিরতায় পুড়ে তার মরে যাবার জোগাড়। বিরক্ত হয়ে আধখা সিগারেটখানা পায়ের নিচে ফেলে পিষে নিভিয়ে দেয়। 2 হাত দিয়ে মুখখানায় 2-1 ওপর নিচ ঘষে চুল খামচে ধরে। কিছু সময় চুপ থেকে কাতর কণ্ঠে বলে, আজ তো নিজেকে না হয় তোর কাছ থেকে দূরে সরিয়ে নিলাম বাবুই, কিন্তু এরপর কি করব আমি? বারবার তো আর পারবো না তোর কাছে থেকে নিজেকে সরিয়ে নিতে। সেই ক্ষমতা যে আমার নেই। আমি যে এতটাও নিজেকে সামলাতে জানি না। পারবো না আমি। আজ না হয় ভুল করা থেকে নিজেকে সামলাতে পারলেও কালে কই ঘটনা হলে কি করব আমি? বলেই তুর্য থামে। ফের কিছু সময় চুপ থেকে আগের ন্যায় বলে ওঠে, বারবার তোর কাছ থেকে সরে যেতে যেতে আমি হাঁপিয়ে উঠেছি। তুই কেন আমাকে বুঝিস না? কেন তুই আমার ভালোবাসাটা দেখিস না? কেন তোর এত ছেলে মানুষই বলতে পারিস? বড় হয়েছিস, তোর বোঝার ক্ষমতা হয়েছে, কিন্তু তুই তা বুঝিস না। দুনিয়ার সবকিছু তোর বোঝার ক্ষমতা থাকলেও আমার বেলায় তুই কেন এত অবুঝ হোস? বিশ্বাস কর, আমি আর পারছি না, হাঁপিয়ে গিয়েছি। পুরোপুরিভাবে আমি হাঁপিয়ে গিয়েছি। তুই যদি একবারও আমায় ছুঁয়ে দেখতিস বাবুই, তাহলে বুঝতি কিভাবে আমি তোর জন্য দহনের আগুনে পুড়ে যাই। কিন্তু তুই তো জানিসই না আমি কবে থেকে ছাই হয়ে বসে আছি। বলেই তুর্য থামে। চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে।
আজ তার রাত কাটবে নির্ঘুম রাত্রি। আজ তার চোখে ঘুম আসবে না। তার চোখ ও মন জুড়ে কেবলই ছুটে বেড়াবে 18 বছরের কিশোরী, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে বসে আছে একজন 27 বছরের যুবক, যার পুরো হৃদয় জুড়ে কেবলমাত্র ওই 18 বছরের কিশোরীরই বসবাস। সময় কারোর জন্য থেমে থাকে না। তারা স্রোতের মতো চলমান, যেটা একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। বলতে বলতে তারা আর তুর্যের জীবন থেকে চলে যায় প্রায় 1 সপ্তাহ। সব ভালো মতোই চলছে। তুর্যের কোম্পানির কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাল থেকে তুর্য বলতে গেলে আজকাল বেশ ব্যস্ত মানুষ। সেই সকাল 9টায় বের হয়, আবার ফিরে রাতের 12টা-1টা নাগাদ। তারার সাথে আজকাল তার দেখা হয় না বললেই চলে। তুর্য সেদিনের পর থেকে আর তারার রুমে যায় না। নিজেকে বহু কষ্টে সামলে নিয়েছে, নিজেকে যত পারে কাজের মধ্যে রাখার চেষ্টা করে। তারারও সেই দিন থেকে তুর্যের সাথে দেখা হয় না। মাঝে মাঝে সকালে বলতে গেলে 2-1 মিনিটের জন্য দেখা পাওয়া যায়। তারার অবশ্য এইসব নিয়ে কিছু যায় আসে না। সে তার মতো করে দিব্যি চলছে। সেদিনের পর তারা শ্রাবন্তীর সাথে টানা 4 দিন কথা বলেনি। শ্রাবন্তী 4 দিন তার পেছনে পেছনে ঘুরে মাপ চাইতে চাইতে বেচারির পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিল। শেষ মুহূর্তে অনেক কষ্টে ফারদিন তিথি তাদের মিল করিয়ে দেয়। তারা নিজের রোজকার রুটিন অনুযায়ী চলছে বলতে গেলে। তারা আজ বিকেলে বসে আছে ড্রয়িং রুমের সোফায়, সাথে শ্রাবণও বসে আছে। তবে বসে আছে বললে ভুল হবে। দুজনে বসে গেমস খেলছে আর চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলছে। বাড়িতে 3 কর্তি ছাড়া কেউ নেই। ওপর থেকে প্রিয়ন্তী বেগম মেয়েরামন চিল্লানিতে বেশ বিরক্ত। তিনি ঘরে নিজের কাপড়গুলো গোছাচ্ছিলেন। মেয়েরামন গলা ফাটা চিৎকারে প্রিয়ন্তী বেগম রাগে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে আসতেই গলার আওয়াজ আরও প্রখর হয় তার কানে, যেন তার কান ফেটে যাবার জোগাড় হয়েছে। তিনি সিঁড়ি দিয়ে নেমে তারার কাছে যায়। পেছন থেকে তারার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় ভরকে যায় তারা। পেছন ফিরে তাকাতেই দেখতে পায় তার মা চণ্ডী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। তারা শুকনো ঢোক গিলে বেয়ক্কলের মার্কে হাসে প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে। প্রিয়ন্তী বেগম রাগে গর্জে বলে ওঠেন, হ্যাঁ রে, তোর লজ্জা করে না? এত বড় ধীরে মেয়ে হয়ে তুই বাচ্চাদের মতো করে খেলছিস? পড়াশোনা তো নেই, সারাদিন শুধু বাদরামি করে বেড়াস। আর তোর পেছনে আমরা কারি কারি টাকা ওড়াচ্ছি, তাই না? তারা চোখ মুখ খিচে বসে হজম করছে প্রিয়ন্তী বেগমের কথা। প্রিয়ন্তী বেগম ফের বলে ওঠে, সবার লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছো তুমি, তাই না? কাউকে তোয়াক্কা করো না। কলেজ থেকে আসার পর তোকে তো একটা দিনও দেখি না বই নিয়ে বসতে। কি ছাতার পড়াশোনা করিস তুই শুনি? বলেই প্রিয়ন্তী বেগম থামে। তারা ঠোঁট উল্টে বসে আছে মাথা নিচু করে। তা দেখে প্রিয়ন্তী বেগম শাসিয়ে বলে ওঠে, আজ তোর নতুন টিউটার আসবে। এবার যদি এইটাকে তুই ভাগাইছিস, দেখিস তোকে এবার আমি কি করি। তোর পিঠে আমি খুন্তি না ভেঙেছি তো আমার নাম প্রিয়ন্তী খান নয়। বলেই প্রিয়ন্তী বেগম থামে। তারার অবস্থা বেহাল। তার কেঁদে দেবার জোগাড়। আবার নতুন টিউটর। কথা শুনেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকিয়ে আছে প্রিয়ন্তীর দিকে। যদি তার মার এই ইনোসেন্ট মুখ দেখে একটু মায়া হয়, কিন্তু না, তার এই পাষাণ হৃদয় মার মন গলাতে পারল না। উল্টো তিনি হন হন করে ওপরে হাঁটা দেয়। প্রিয়ন্তী বেগম যেতেই তারা অসহায় মুখ নিয়ে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণও অসহায় মুখ নিয়ে তাকায়। শ্রাবণ তারা অসহায় কণ্ঠে বলে ওঠে, এবার কি করবে তারা আপু? তারা মুখ মলিন করে বলে ওঠে, জানি না। শ্রাবণের কথায় তারা দুষ্টু হেসে বলে ওঠে, তাহলে কি তুমি পড়বে? শ্রাবণ বলে ওঠে, তাহলে কি করবে? শ্রাবণের কথায় তারা চোখ মুখ কুঁচকে বলে ওঠে, না পড়লে তো সেই সময় তোমায় মারবে। বলেই শয়তানি হাসে তারা। সাথে শ্রাবণও। জীবনেও না। আসতে দে নতুন গাছটাকে। তারপর দেখবি তোর এই তারা আপু কি জিনিস। আমাকে পড়াতে আসা, তাই না? ওই নতুন ছাগলকে যদি আমি আজকের ভেতরে তাড়িয়ে না ছেড়েছি, তাহলে আমার নাম তাজরিন খান তারা নয়। সন্ধ্যায় ড্রয়িং রুমে বই নিয়ে বসে বসে নখ কামড়াচ্ছে তারা। পাশে তার চামচা শ্রাবণও বই নিয়ে বসে আছে।
কারণ শ্রাবণও তারার সাথে পড়বে। নতুন টিচার এখনো আসেনি। প্রিয়ন্তী বেগম নতুন টিচারের জন্য নাস্তা তৈরি করছে। শারমিন বেগম ও আজমিরা বেগম একটু ছাদে গেছেন সময় কাটানোর জন্য, এই সন্ধ্যাবেলার সন্ধ্যাটা উপভোগ করতে। প্রিয়ন্তী বেগমও যেত, কিন্তু নতুন টিচার আসবে তাই যাচ্ছে না। প্রথম বাড়িতে আসবে, টুকটাক কথা বলে তারপর সে যাবে। প্রিয়ন্তী বেগম নুডলস রান্না করছে আর তার মেয়ের কাহিনী দেখছে। তারাকে নখ কামড়াতে দেখে শ্রাবণ দেখে দেখে নখ কামড়াচ্ছে। প্রিয়ন্তী বেগম সব কিছু রেডি করে তাদের দিকে এসে টি টেবিলের ওপর রাখে খাবারগুলো। প্রিয়ন্তী বেগম খাবার রেখে তারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আজকে যদি কোনো গন্ডগোল তোরা দুটোই করেছিস, তাহলে তোদের পিঠে আজ আমি আমার খুন্তি ভাঙবো, মনে আছে তো? প্রিয়ন্তী বেগমের কথায় তারা মুখ ভেঙচি কাটে। তারা দেখে প্রিয়ন্তী বেগম দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে। প্রিয়ন্তী বেগমের কথা শেষ হতে না হতেই দরজার সামনে একজন ভদ্রলোকের ডাক পড়ে। আসতে পারি? পুরুষালী কণ্ঠ শুনে ফিরে তাকায় সকলে। তারা উকি দেয় দরজার দিকে। 24-25 বয়সীর একটি ছেলে, চোখে চশমা লাগানো, বাবা কাকাদের মতো প্যান্ট শার্ট পরেছে, মুখে ভ্যাবলাকান্তের মতো হাসি ঝুলিয়ে রেখেছে। তারা আর শ্রাবণ দুইজনের দিকে তাকাতাকি করে। প্রিয়ন্তী বেগম ভ্রু কুঁচকে বলে ওঠে, জি, আপনি কে? প্রিয়ন্তী বেগমের কথায় ছেলেটি ভ্যাবলাকান্তের মতো তার 32 পাটি দাঁত বের করে হেসে বলে ওঠে, জি, আমার নাম আদিত্য। আমাকে হামিদ আঙ্কেল আসতে বলেছিলেন। হ্যাঁ। প্রিয়ন্তী বেগম বুঝতে পেরে মুখে হাসি ঝুলিয়ে বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনিই নতুন টিচার। আমার মেয়েকে আর আমার ছেলেকে পড়ানোর কথা। প্রিয়ন্তী বেগমের কথায় আদিত্য আগের ন্যায় হেসে বলে ওঠে। আদিত্যের কথা শেষ না হতে তারা শ্রাবণের কানে কানে ফিসফিস করে বলে ওঠে, ছি ভাই, আমাদের টিচার নাকি ভ্যাবলাকান্ত। তারার কথায় শ্রাবণ আদিত্যের দিকে তাকিয়ে বলে ওঠে, চিন্তা করিস না, একবার খালি বাবার ওই দরজাল বউটা যাক, তারপর আমাদের খেলা শুরু হবে। শ্রাবণের কথায় তারা ফিসফিস করে বলে ওঠে। প্রিয়ন্তী বেগম খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আপনি দাঁড়িয়ে থাকবেন না, আসুন আসুন, এখানে বসুন। প্রিয়ন্তী বেগমের কথায় আদিত্য হেসে ভেতরে ঢোকে। প্রিয়ন্তী বেগম চলে যায় শরবত আনতে। আদিত্য সোফায় গিয়ে বসে, তারাদের দিকে তাকিয়ে তার 32 পাটি দাঁত বের করে হাসি দেয়। তারা আর শ্রাবণ সেটা দেখে তারাও তাদের সব দাঁত বের করে জোরপূর্বক হাসে। তারা মনে মনে বিড়বিড় করতে করতে বলে ওঠে, আহাম্মক একটা, কিভাবে বলদের মতো 32 পার্টি দাঁত বের করে হাসছে দেখো, অসহ্য। এ নাকি আবার আমাকে পড়াবে, অসম্ভব। আজকেই তোর ব্যবস্থা করছি আমি, ওয়েট কর। হ্যাঁ দাঁড়াম। বলেই তারা মুখ ভেঙচি কাটে আড়ালে। প্রিয়ন্তী বেগম শরবত নিয়ে আসে, আদিত্যর দিকে এগিয়ে নিয়ে বলে ওঠে, নিন, শরবতটা নিন। আদিত্য প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি আপনার ছেলের বয়সী আন্টি, আমাকে আপনি বলে সম্বোধন করবেন না প্লিজ। আদিত্যের কথায় প্রিয়ন্তী বেগম বেশ সন্তুষ্ট হন। তিনি খুশি মনে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আদিত্য শরবতের গ্লাসটা হাতে তুলে নিয়ে এক চুমুক দেয়। তার শরীর রাগে কিরমির করছে। এই আদিত্য নামের ভ্যাবলাকান্তটাকে দেখলেই তার গা জ্বলে যাচ্ছে। প্রিয়ন্তী বেগম তারাদের দিকে ইশারা করে আদিত্যের উদ্দেশ্যে বলে ওঠে, এই যে ওরা দুজন তোমার স্টুডেন্ট, আজ থেকে তুমি ওদের পড়াবে। ওরা একটু পড়াশোনায় কাঁচা, তুমি একটু ম্যানেজ করে নিও বাবা। প্রিয়ন্তীর কথায় তারা মুখ ভেঙচি কেটে আস্তে করে বলে ওঠে, যত সব আদিক্ষেতা, এখন আবার বাবা বাবা শুরু করেছে, যেন কোন জন্মের ছেলে তার। বলেই তারা থামে। প্রিয়ন্তী বেগমের কথায় আদিত্য হেসে জবাব দেয়, আপনার চিন্তা করবেন না আন্টি, আমি ম্যানেজ করে নিব। প্রিয়ন্তী বেগম আদিত্যের কথায় খুশি হয়। তিনি আদিত্যর উদ্দেশ্যে বলে ওঠে, ঠিক আছে, তাহলে তুমি ওদের পড়ানো শুরু করো বাবা। আমি আর ডিস্টার্ব করতে চাই না, আমি ওপরে গেলাম। কোনো প্রয়োজন হলে সার্ভেন্টকে দিয়ে আমার কাছে খবর পাঠিও। প্রিয়ন্তী বেগমের কথায় তারা মাথা নামিয়ে সায় জানায়। প্রিয়ন্তী বেগম যাবার আগে তারার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে শাসিয়ে যায়, যার অর্থ কোনো রকম বাদরামি করলে আজ তোর খবর আছে। তারা শুধু প্রতি উত্তরে মুখ ভেঙচি কাটে। প্রিয়ন্তী বেগম আদিত্যের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রিয়ন্তী বেগম যেতে
তারা শ্রাবণ বিজয়ের হাসি হাসে। তারা শ্রাবণের কাছে গিয়ে ফিস করে বলে ওঠে, সব ঠিক আছে তো ভাই? জিনিসটা জায়গা মতো রেখেছিস? তারার কথায় শ্রাবণ ভাব নিয়ে বলে ওঠে, চিন্তা করো না আপু, সব ঠিক আছে। তারা মুচকি হেসে বলে, তাহলে কাজ শুরু করা যাক। তারার কথায় শ্রাবণ হালকা হাসে। আদিত্য তাদের দিকে তাকিয়ে চশমাটা একটু ঠেলে দাঁত বের করে হেসে বলে ওঠে, তোমরা বই বের করো। প্রথমে কোন বইটা পড়তে চাও শুনি? তারা জোরপূর্বক হেসে বলে ওঠে, প্রথমে বায়োলজি দিয়ে শুরু করি। আদিত্য মাথা নাড়িয়ে সায় জানায়। শ্রাবণ ইংরেজি নিয়ে বসে। তারা বইটা এগিয়ে দেয়। আমি একটু আসছি। তারার কথায় আদিত্য মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারা ওঠার সময় শ্রাবণকে ইশারা করে। শ্রাবণ ইশারা মতো কাজে লেগে পড়ে। তার ইংরেজি বই বের করে বলে ওঠে, আপু আস্তে আস্তে আমাকে একটু রিডিংটা বলে দিন। আদিত্য হেসে বইটা নিয়ে রিডিং বলে দিতে শুরু করে। এই ফাঁকে তারা রান্নাঘরে চলে যায়। আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। একটা বক্স থেকে একটা কাগজে মোড়ানো কিছু বের করে। হাতে গ্লাভস পরে নেয়। কাগজটা হাতে নিয়ে শয়তানি হাসি হাসে। আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে যায় আদিত্যের দিকে। তারাকে শ্রাবণ দেখে আদিত্যকে আরও ব্যস্ত রাখতে শুরু করে। আদিত্যর পেছনে এসে চুপি চুপি শব্দবিহীন দাঁড়ায় তারা। তারপর হাতে লুকানো কাগজ মোড়ানো পাউডারগুলো বের করে। খুব সাবধানে আদিত্যের শার্টের ভেতরে দিয়ে দেয় গলার দিকটাতে। কাজ হয়ে গেলেই তারা ঠোঁট বাঁকিয়ে হাসে। কাগজটা মুড়িয়ে ফেলে দেয় দূরে। হাতের গ্লাভসগুলো খুলে ফেলে তারপর কোনো কিছু না হওয়ার ভান করে বসে পড়ে নিজের জায়গায়। দুইজনেই খুব সিরিয়াস মুড নিয়ে পড়ছে, যেন তাদের মতো মেধাবী ছাত্রছাত্রী এ বাংলাদেশে আর একটাও নেই। কিছু সময় পার হতেই আদিত্যর শরীর কেমন চুলকাচ্ছে। আদিত্য হালকা মোচড়ামোচড়ি করতে থাকে, হাত দিয়ে পিঠ চুলকাতে থাকে। তারা সেই দিকে তাকায়। তারা তাকাতেই আদিত্য জোরপূর্বক হাসে। তারাও তাই করে মনে মনে বলে ওঠে, বিচুটি খালার কাজ শুরু করেছে। এবার বোঝেন চুলকানি কাকে বলে। আদিত্য কেমন মোচড়ামোচড়ি করতে দেখে তারা সিরিয়াস ভাব নিয়ে বলে ওঠে, আপনার কি কিছু হয়েছে স্যার? তারার কথায় আদিত্য জোরপূর্বক হেসে বলে, না না, কিছু হয়নি তো, তোমরা পড়ো। আদিত্যের কথায় তারা আর কথা না বাড়িয়ে মাথা নাড়ায়। সময় যত যাচ্ছে তত চুলকানিটা যেন বাড়ছে। এবার অবস্থা বেশ খারাপ আদিত্যর। এবার জোরে জোরে চুলকাতে থাকে। ওহ আহ করতে থাকে আদিত্য। এবার দাঁড়িয়ে পড়ে। পুরো শরীর তার অসম্ভব চুলকাচ্ছে। আদিত্য চুলকাতে চুলকাতে বলে ওঠে, ওরে বাবারে, কি চুলকাচ্ছে রে! ও মারে, মরে গেলাম রে! বলেই সব জায়গায় ছোটাছুটি করতে থাকে। দেওয়ালে পিঠ ঘষতে থাকে পাগলের মতো। আদিত্যর কাণ্ড দেখে তারার শ্রাবণ হেসে লুটোপুটি খাচ্ছে। তারা হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রীতিমতো সে হাসতে হাসতে সোফায় আধশোয়া হয়ে পড়েছে। আদিত্য পুরো ড্রয়িং রুমে দৌড়াচ্ছে। যেটা পাচ্ছে সেটাতেই শরীর ডলছে। আদিত্যর চিৎকারে বাড়ির ছোট বড় সকলেই নেমে আসে। 3 কর্তি দৌড়ে নিচে নেমে আদিত্যকে এই অবস্থায় দেখে প্রিয়ন্তী বেগম তড়িঘড়ি করে তার কাছে গিয়ে বলে ওঠে, কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? আদিত্য সিঁড়ির রেলিংয়ের সাথে পিঠ ঘষতে ঘষতে বলে ওঠে, জানি না আন্টি, হঠাৎ করেই শরীরটা কেমন চুলকাচ্ছে। ও মা গো! পুরো কথা আর শেষ করতে পারে না। পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়াচ্ছে। তারা হাসতে হাসতে বেহাল অবস্থা। তার সাথে এখন আবার যোগ দিয়েছে আকাশ, মেঘা, লাবণ্য। তারা হাসতে হাসতে শেষ। আজমিরা বেগম, শারমিন বেগম কখন থেকে তাদের চোখ রাঙাচ্ছে, কিন্তু তারা শুনলে তো তারা তাদের মতো করে হেসে যাচ্ছে। আদিত্য চশমা টশমা সব খুলে ফেলে পরনের শার্টটাও খুলে ফেলে দেয়। আদিত্যর শরীর চুলকাতে চুলকাতে প্রিয়ন্তী বেগমকে বলে ওঠে, আমি আসি আন্টি। ও মা গো, কি চুলকাচ্ছে! আমি আর আপনার বাড়ির ছেলে মেয়েকে পড়াবো না, মাফ করবেন আন্টি। হ্যাঁ, আমি গেলাম। বলেই আদিত্য ছুটতে থাকে। প্রিয়ন্তী বেগম পেছন পেছন ছুটে গিয়ে বলে ওঠে, আরে আরে শোনো বাবা, শোনো শোনো, এইভাবে না পড়িয়ে চলে যেও না। আরে বাবা শোনো। কে শোনে কার কথা? আদিত্য সে তো ভোদৌড়। প্রাণ থাকতে সে আর এবারই চৌকাট পেরোবে না। তার জন্মের শিক্ষা হয়েছে। প্রিয়ন্তী বেগম অসহায় চোখে তাকিয়ে থাকে দরজার দিকে। তারা হাসতে হাসতে সোফা থেকে পড়ে গেছে, তবুও তার হাসি থামছে না।
পেট চেপে হু হাঁ করে হাসছে। প্রিয়ন্তী বেগমের কানে আসতেই সে পেছন ফিরে তাকায়। তারার হাসি দেখে আর বুঝতে বাকি রয় না তার। প্রিয়ন্তী বেগম রাগে ফুঁসে ওঠে। রাগে তার কান দিয়ে ধোঁয়া বের হবার উপক্রম। তিনি পুরো তারাকুঞ্জ কাঁপিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, তারার বাচ্চা! পুরো তারাকুঞ্জ যেন কেঁপে ওঠে, সাথে মানুষগুলো। তারার মুহূর্তেই হাসি বন্ধ হয়ে যায়। প্রিয়ন্তী বেগমের চিৎকার শুনে শুকনো ঢোক গিলে তারা। প্রিয়ন্তী বেগম রাগে ফুঁসছে। তারা প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে সবগুলো দাঁত বের করে বেয়ক্কলের ন্যায় জোরপূর্বক হাসে। তা দেখে প্রিয়ন্তী বেগম তেড়ে আসতে থাকে তার দিকে। তারা বর্ষা থেকে উঠে চিৎকার দিয়ে বলে ওঠে, ও নানু, ও নানু গো, বাঁচাও! বলে চিৎকার দিয়ে দেয় ভোঁ দৌড়। পিছন পিছন প্রিয়ন্তী বেগম ছুটতে ছুটতে বলে ওঠে, আজ তোকে হাতে পাই, আজ তোর খবর আছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, দাঁড়া তুই আজকে। বলেই ছুটতে থাকে তারা। পুরো বাড়ি ঘুরছে, সামনে পেছনে না তাকিয়ে শুধু ছুটছে আর চিৎকার করে করে বলে উঠছে, ও নানু গো, আমি মেয়ে পয়দা, ও নানু গো, কি মেয়ে পয়দা করলা গো? কথায় কথায় আমারে মারে গো। এমন মাইয়া পয়দা করছো তো করছো, আমার বাপের গলায় ছুইলা কেন গো? বলেই ছুটতে থাকে। তারার কথায় প্রিয়ন্তী বেগম আরও ফুঁসে ওঠে। বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে আছে। শারমিন বেগম ও আজমিরা বেগম এদিক ওদিক তাকাচ্ছে, তো প্রিয়ন্তী বেগমকে ধরে থামানোর চেষ্টা করছে। কিন্তু তারা প্রিয়ন্তীকে ধরতে পারলে তো। তারা পুরো বাড়ি ছুটেছে। প্রিয়ন্তী বেগম পুরো হাঁপিয়ে গেছে, তাও তিনি হাল ছাড়বে না। আজের উচিত শিক্ষা তিনি দিয়েই ছাড়বে। তখনই বাড়িতে প্রবেশ করে তুর্য। তুর্য বাড়ির ভেতরে প্রবেশ করতেই হাঁ হয়ে যায়। তারাকে আর প্রিয়ন্তী বেগমকে এভাবে ছুটতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে। আজ তার অফিসে তেমন কাজ না থাকায় চলে এসেছে বাড়িতে, আর এসে এগুলো দেখে তো সে অবাক। তারা তো চোখ মুখ বুজে ছুটছে আর পাগলের মতো দৌড়াচ্ছে। প্রিয়ন্তী বেগম মাঝে মাঝে থেমে দৌড়াচ্ছে। শারমিন বেগম আর আজমিরা বেগম অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। বাকিরা হাঁ করে দাঁড়িয়ে আছে। শ্রাবণ এক কোণে চুপচাপ বসে আছে। তুর্য কিছুই বুঝতে পারছে না কি হয়েছে, কিছু বলতেও পারছে না, কারণ সেই সুযোগটাই যে তার নেই। তারা দরজার দিকে তাকাতেই তুর্যকে দেখে প্রাণ ফিরে পায়। এই মুহূর্তে তাকে এই একজনই বাঁচাতে পারে, আর কেউ না। প্রিয়ন্তী বেগম তুর্যের মুখের ওপরে কিছু বলবে না, সেটা তারা জানে। তারা তুর্যকে দেখে তার দিকে ছুটে আসতে আসতে বলে ওঠে, তুর্য ভাইয়া, আমাকে বাঁচাও! বলেই ছুটে এসে তুর্যের পেছনে গিয়ে তাকে জাপটে ধরে আড়াল হয়ে যায়। হঠাৎ এমন পেছনে গিয়ে জাপটে জড়িয়ে ধরায় তুর্য কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে, তবে সেটা ব্যালেন্স করে নেয় সে। প্রিয়ন্তী বেগম এসে থামে তুর্যের সামনে। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, এবার কোথায় যাবি তুই? হ্যাঁ, এবার যাবি কোথায়? আজকে তো তোকে আমি। বলেই তেড়ে যেতে নিলে তুর্য প্রিয়ন্তী বেগমকে আটকায়। তারা ভয়ে তার দুহাত দিয়ে তুর্যের শক্তপোক্ত পেটখানা সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে, তার সাথে মিশে যায়, পিঠে মুখ লুকায়। তুর্য তার শরীরের তাকায়, তার শরীরে অনুভব করতে পারছে। তুর্য তাকায় পেটের দিকে, যেটা এই মুহূর্তে তার প্রেয়সীর নরম হাত জোড়া দিয়ে শক্ত করে জড়িয়ে আছে তার পুরো পেট। তুর্য ঘাড় ঘুরিয়ে একটাবার তারার পানে চায়, দেখে ভয়ে সে মুখ লুকিয়ে আছে তার পিঠের সাথে। তুর্য তারার এমন ভয় পাওয়া দেখে বুঝতে পারে নিশ্চয়ই এই মেয়ে আবার কোনো বাদরামি করেছে, যার জন্য এমন প্রিয়ন্তী বেগম তার পেছনে ছুটছে। কিন্তু এই মুহূর্তে তাকে তারাকে বাঁচাতে হবে, তাই সে তারাকে আড়াল করে প্রিয়ন্তী বেগমকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কি হয়েছে সেজুমা? কি করেছে তারা? এভাবে ওকে মারতে আসছো কেন? তুর্য তারাকে আড়াল করা দেখে প্রিয়ন্তী বেগম রাগে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ওকে তো এখনো মারিনি, তবে এবার মারবো। বলেই আবার তেড়ে আসতে নিলে তুর্য বাম হাত প্রসার করে, তারাকে আড়াল করে নিয়ে বলে ওঠে, আগে বলো তো কি হয়েছে? তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম থেমে যায়। অভিযোগের কণ্ঠে রাগে এক নাগারে বলে ওঠে, কি হয়নি তুই আমাকে তাই বল। প্রতিবার যতগুলো টিচার আনি তাদের এই বজ্জাত মেয়ে একদিনের মধ্যে বের করে দেয়। কারোর চুল কেটে দেয়, কারোর খাবারে মরিচের গুঁড়া মিশিয়ে দেয়, কাউকে আবার ভূতের ভয় দেখায়, আবার কাউকে ভূত সেজে আবার ইচ্ছে মতো কেলায়। ওর জ্বালাই একটা টিচারও আমি রাখতে পারি না। আজ ভাইজান একটা ছেলে পাঠিয়েছিলেন ওকে পড়ানোর জন্য। ছেলেটা কি ভদ্র,
আমি খাবার দিয়ে কথা বলে খালি ওপরে গিয়েছি, এসে দেখি ছেলের নাজেহাল অবস্থা। কে জানে এই ফাজিল মেয়েটা ছেলেটার সাথে কি করেছে। ছেলেটা পাগলের মতো গোটা শরীর চুলকাচ্ছে। যাবার সময় আমাকে বলে, আমি আর পড়াতে আসবো না আন্টি, মাপ চাই। বলেই ছেলেটা দৌড়ে চলে যায়। ওর চালাই আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছি। ঠিক মতো পড়াশোনাও করে না, কলেজ থেকে এসে পুরো ঘুমায় আর গেমস খেলে। একটা দিন বই নিয়ে বসে না। প্রতি পরীক্ষায় এই মেয়ে ফেল করে। এসএসসিতে আল্লাহ জানে কিভাবে পাস করেছে। পড়াশোনার প্রতি একটুও মনোযোগ নেই। প্রতি মাসে বাবা চাচারা মিলে ওর পেছনে কারি কারি টাকা নষ্ট করছে। আর এই ফাজিল মেয়ে পড়াশোনা না করে খালি টই টই করে বেড়ায়। বাড়ির প্রতিটা ছেলে মেয়ে টপার, আর এই মেয়ে পারে শুধু ফেল করতে। তাহলে তুই বল, একে মারবো না তো আমি কাকে মারবো শুনি? এক নাগারে কথাগুলো বলে থামে প্রিয়ন্তী বেগম। তুর্য সবটা মন দিয়ে শুনে। সকলেই তাকিয়ে আছে তাদের দিকে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকায় তারার দিকে। তার পিঠে মাথা কপাল ঠেকিয়ে ঠোঁট উল্টে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ন্তী বেগমের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি দেখছি, তুমি শান্ত হও। তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম হাল ছেড়ে বলে ওঠে, এই মেয়েকে আমার চেনা হয়ে গেছে, এ শুধরাবার নয়। প্রিয়ন্তী বেগমের কথায় তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি দেখছি, তুমি শান্ত হও। কালকে থেকে ও ঠিক মতো পড়াশোনা করবে। এবার তুমি ঘরে যাও। আমার উপর তোমার বিশ্বাস আছে তো? তুর্যের কথায় প্রিয়ন্তী বেগম এবার শান্ত হন। যত যাই হোক, তিনি তুর্যকে নিজের ছেলের চাইতেও বেশি বিশ্বাস আর ভরসা করে। প্রিয়ন্তী বেগম আর চোখে পেছনে লুকানো তারার দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে দেখ, এই ধীরে বাঁদরটাকে ঠিক করতে পারিস কিনা। প্রিয়ন্তী বেগমের কথায় তুর্য হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। প্রিয়ন্তী বেগম আর কথা বাড়ায় না, সেখান থেকে হন হন করে চলে যায়। সকলেই প্রিয়ন্তী বেগমের যাওয়ার পানে তাকায় এক পলক। প্রিয়ন্তী বেগম যেতেই তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নিজের পেটে রাখা ছোট্ট হাত দুটোর ওপর নজর ফেলে। তারা এখনো তুর্যের পিঠের সাথে লেপ্টে আছে, যার ফলে তুর্য তারার পেট বুক অনুভব করতে পারছে নিজের শরীরের সাথে। তুর্যের ঠোঁটের কোণে হাসি ফোটে। আজ প্রথম তারা তাকে নিজ থেকে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। যদিও এর কারণটা অন্য হলেও এতেই সে খুশি। তুর্যের পুরো শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। প্রিয়সীর ছোঁয়া তাকে মাতাল করে ফেলার উপক্রম। তুর্য তারার হাতের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আজ যদি তুই আমাকে ভালোবেসে আমার কাছে আসতি, ঠিক এইভাবে আমাকে তোর সমস্ত শক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতি। আই সোয়ার, আমাকে তুই সামলাতে পারতিস না। আমার প্রতিটা ছোঁয়ায় তোর এই ছোট্ট দেহ সহ্য করতে পারতো না। বলেই তুর্য সকলের আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসে। তুর্য নিজেকে সামলে নিয়ে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, সেজমা চলে গেছে, এবার ছাড়। যেভাবে ধরে আছিস মনে হচ্ছে মেরে ফেলবি। শরীরটা পুঁটি মাছের মতো হলেও শরীরে শক্তি আছে বেশ দেখছি। বলেই থামে তুর্য। তুর্যের কথা তারার কর্ণপাত হতেই সাথে সাথে তুর্যকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। তার তো খেয়ালই ছিল না যে সে তুর্যকে এভাবে জড়িয়েছিল। তারা বেশ লজ্জা পায়, কি করে ফেলেছে সে ভাবতেই নিজেকে মনে মনে হাজারটা গালিগালাজ করতে থাকে। তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, থাক, আর আপনাকে লজ্জা পেতে হবে না। 5 মিনিটের মধ্যে তুই বই খাতা নিয়ে আমার ঘরে আসবি। তুর্যের কথায় এক প্রকার দ্রুত গতিতে তাকায় তারা তুর্যের দিকে। বড় বড় চোখ করে চেয়ে আছে তারা। তা দেখে তুর্য ভ্রুকুচকে বলে ওঠে, কি দেখছিস? কথা কানে যায় না? 5 মিনিটের মধ্যে যেন তোকে আমার ঘরে উপস্থিত পাই। যদি 1 মিনিটও লেট হয় তাহলে আজকে সারা রাত তোকে আমি ছাদে আটকে রেখে দিয়ে আসবো। বলেই তুর্য তারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে হাঁটা শুরু করে। তারা তুর্যের কথা শুনে শারমিন বেগমের দিকে কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকায়। শারমিন বেগম না দেখার ভাব করে অন্য দিকে তাকায়, কারণ এ বিষয়ে সে একদম কথা বলতে পারবে না তুর্যের ওপর। সে সাহস বাবা তার নেই। শারমিন বেগম তাকে পাত্তা দেয়নি দেখে তারা ন্যাকা কান্না করে কেঁদে বলে ওঠে, আম্মা তুমিও? তারার কথায় শারমিন বেগম না শোনার ভান করে এইখান থেকে কোনো রকমে পালায়। শারমিন বেগম চলে যেতেই তারা আজমিরা বেগমকে কিছু বলতে নেবে, তার আগেই তিনি এখান থেকে ভাগে। এক এক করে তারা সকলের কাছে যেতে নিলে সকলেই পালায়, এমনকি শ্রাবণও সেখান থেকে পালায়।
তারার এবার ইচ্ছে করছে রাগে দুঃখে ফ্লোরে বসে দুপা ছড়িয়ে ছিটিয়ে বসে কাঁদতে। তখনই ওপর থেকে তুর্যের গলা ফাটানো গর্জন ভেসে আসে। তুর্যের কথায় তারা এক প্রকার ছোটে টেবিল থেকে সব বই নিয়ে দৌড় লাগায় তুর্যের রুমের দিকে। তুর্যের রুমের সামনে গিয়ে উকি দেয় তারা। তুর্য ঘরে নেই, ভ্রু কুচকায় তারা। একটু আগেই না তাকে ডাকলো, তাহলে গেল কোথায় ভেবে পায় না তারা। তারা আস্তে আস্তে রুমের ভেতরে প্রবেশ করে। পুরো রুমটাতে একবার তার গোল গোল চোখ দিয়ে তাকায়, কোথাও নেই। পর মুহূর্তে ওয়াশরুম থেকে পানির আওয়াজ বুঝতে পারে ওয়াশরুমে আছে। তারা সোফায় গিয়ে বসে পড়ে, বই খাতাগুলো টেবিলের ওপরে রেখে দেয়।